নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন বিগ স্টোরি, আর আপনাদের সঙ্গে আজ আমি সৌমজিৎ রয়েছে। রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, আপনারা নিশ্চয়ই জানেন। রাজা শাসন করেন, কিন্তু রাজ্য পরিচালনা করেন পর্দার আড়ালের ছায়া সঙ্গীরা। পশ্চিম বাংলার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ঠিক এমনই এক পরাক্রমশালী ছায়াসঙ্গীর আত্মপ্রকাশ ঘটেছিল। তিনি সুমিত রায়, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক বা পিএ। আজ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিভাবে তার উত্থান, অবশ্যই এই বিষয়গুলিতে এবার আসি একে একে। একসময় স্কুলের সহপাঠী বা ক্লাসমেট, আর পরবর্তীকালে বাংলার রাজনীতির ক্ষমতার অরিন্দে সবচেয়ে শক্তিধর গেটকিপার। কারোর যদি অভিষেকের দরবারে পৌঁছতে হতো, তা সে কোনো মন্ত্রী হন, কোনো জেলা সভাপতি, কিংবা কোনো দাপুটে আইপিএস বা প্রশাসনিক আইএএস অফিসার, তার প্রথম এবং শেষ দরজা ছিল একটাই, সুমিত রায়। যেমন ফিরহাদ হাকিমের ছিল কালীচরণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল এই সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুর পুলিশের বিশাল টিমকে হানা দিতে দেখা গেছে। কেন? মহাবীর তলার 8A ক্যানেল রোডের বাড়িতে পুলিশ তাকে কেন নোটিশ ঝোলাতে হচ্ছে? কেন রাজ্য পুলিশকে লুকআউট নোটিশ জারি করতে হচ্ছে, আর হাইকোর্টে গিয়ে রক্ষা কবচের আর্জি জানাতে হচ্ছে শাসক দলের এই তথাকথিত ক্যাপ্টেনকে? আজ বিগ স্টোরিতে আমরা খুলব সেই দুর্নীতির প্যান্ডোরাস বক্স, যেখানে রয়েছে বিষ্ণুপুরের ইকো ক্রিক রিসর্ট, সেটি দখল করা এবং কোটি টাকার তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ, কোভিডের ডক্টরস অন হুইল ও সেবাশ্রয় নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির পাহাড়। মহেশতলার জিঞ্জিরা বাজার, 52 বিঘা সরকারি জমি ও 11টি পুকুর ভরাট করে হাজার কোটি টাকার রিয়েল এস্টেট কেলেঙ্কারি, এবং শালবনিতে আদিবাসীদের জমি ও সরকারি খাস জমি জালিয়াতির মহা দুর্নীতি। চলুন শুরু করা যাক আজকের বিগ স্টোরিতে এই প্রতিবেদন, অবশ্যই যেখানে আমরা রাখবো যে কি ভাবে এই সুমিত রায়ের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দুর্নীতি করেছিলেন, কিভাবে এক সাধারণ সহপাঠী থেকে রাজ্য রাজনীতির সুপার পাওয়ার সেন্টারে পরিণত হয়েছিলেন এই সুমিত রায়। সংক্ষেপে সেই ইতিহাসটা আগে জানা দরকার, না হলে দুর্নীতির গভীরতা বোঝা কিন্তু সম্ভব নয়। স্কুল জীবনের বন্ধুত্ব, দ্বাদশ শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়াশোনা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির প্রতিষ্ঠান থেকে MBBS শেষ করলেন, তবে সুমিত রায় কলকাতাতেই থাকলেন, কলকাতাতে থেকেই MBA সম্পন্ন করলেন। সময়টা 2013 থেকে 14। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পূর্ণ মাত্রায় সক্রিয় রাজনীতিতে পা রাখছেন, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ান এই সুমিত রায়। কি তার পরিচয়? পিএ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু সুমিত কি কেবল একজন পিএ ছিলেন? না, রাজনীতির অন্তরে যিনি পরিচিত ছিলেন ক্যাপ্টেন নামে, তিনি সামলাতেন ডায়মন্ড হারবার মডেলের পুরো ব্যাক অফিস ও প্রশাসনিক কাজ। এর পাশাপাশি রাজনৈতিক রণকৌশল সংস্থা আইপ্যাকের সঙ্গে দলীয় নেতৃত্বের মূল সমন্বয় রক্ষার দায়িত্বও ছিল তার উপরে। তবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো তার এক্সেস কন্ট্রোল, অর্থাৎ কে অভিষেকের ঘরে ঢুকবে, কার আর্জি মঞ্জুর হবে, আর কার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হবে তা নির্ধারণ করতেন একমাত্র সুমিত। কিন্তু ক্ষমতার এই অলিন্দেই জন্ম নিচ্ছিল এক সমান্তরাল অর্থনীতি, যে অর্থনীতির যোগসূত্র গিয়ে ঠেকছিল দক্ষিণ 24 পরগনার সমুদ্র উপকূল থেকে মেদিনীপুরের জঙ্গলমহল পর্যন্ত। আসুন এবারে কেস স্টাডিতে যাওয়া যাক। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা, যেখানে দায়ের হওয়া একটি FIR কাঁপিয়ে দিয়েছে পুরো রাজ্য প্রশাসনকে। ঘটনাটা কি? ইকো ক্রিক রিসর্ট, বিষ্ণুপুরের এক বিলাসবহুল এই রিসর্ট। অভিযোগ, এই রিসর্টটি সম্পূর্ণ ভাড়া নেওয়া হয়েছিল। আর এই দুর্নীতির পেছনে প্রধান দুই অভিযুক্ত হিসাবে নাম উঠে আসছে বিষ্ণুপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, অভিষেকের ছায়াসঙ্গী সুমিত রায়। যে ইকো ক্রিক রিসর্ট কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগ অনুযায়ী প্রায় 150 জন মানুষ দীর্ঘদিন সেখানে থেকেছেন। তাদের থাকা খাওয়া, রাজকীয় ফুর্তি, তার পিছনে ফুডিং এবং লজিং বাবদ মোট বকেয়া ভাড়ার পরিমাণ চমকে দেওয়ার মতন
30 লক্ষ টাকা দাঁড়িয়েছে। ভাবুন। সবচেয়ে গুরুতর বিষয় হলো, রিসর্ট কর্তৃপক্ষ যখন নিজেদের বকেয়া টাকা চাইতে যাচ্ছেন, তখন টাকা দেওয়া তো দূরের কথা, তাদের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি। পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন ঘটার পর সাহসী পদক্ষেপ নিয়ে বিষ্ণুপুর থানায় এই লিখিত এফআইআর দায়ের করে রিসর্ট কর্তৃপক্ষ। রাজ্যে রাজনৈতিক জল গড়ানোর পর বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়, আর সেই এফআইআর এর ভিত্তিতেই বিষ্ণুপুর থানার পুলিশ দলবল নিয়ে হাজির হয় মহাবীর তলার 8A ক্যানেল রোডে সুমিত রায়ের বাড়িতে। ঘরের দরজায় পুলিশ, কিন্তু সুমিত কোথায়? সুমিত গায়েব, উধাও। শেষ পর্যন্ত পুলিশের নোটিশ গ্রহণ করতে হলো সুমিতের বৃদ্ধা মাকে। যে সুমিত রায় রাজ্য চালাতেন, পুলিশের ডিজি থেকে এসপি যাকে দেখে সালাম ঠুকতেন, আজ সেই সুমিত রায়ের দরজায় নোটিশ ঝুলিয়ে দিয়ে আসছে বিষ্ণুপুর থানার পুলিশ। আর এখান থেকেই আপনাদের একবার শোনাই এই সুমিত রায়ের মা তিনি কি বলেছেন, দেখুন। তাহলে পালালেন কেন? পালালো কেন? আমি তো জানি না, কোথায় গেছে? তাও তো জানি না। বিজেপির লোক কেন ফাঁসাবে ওনাকে? কে ফাঁসাচ্ছে? আমার ছেলে ওরম না, তোলাবাজি আমার করতো। ছেলে এসব কত আপনারা দেশের তোলাবাজি করেছে, তোলাবাজি করছে, জমি জালিয়াতি করেছে, টাকা তুলেছে। কবে থেকে বাড়িতে নেই সুমিত? সুমিত কবে থেকে বাড়িতে নেই? আমি না একা আছি, আমি একা আছি, আমার শরীর ভালো না। কিন্তু দেখুন, এই দুর্নীতির নেটওয়ার্কে কেবল একটা রিসর্টে 30 লক্ষ টাকাই আটকে নেই, এটি এক মহা হিমশৈলের চূড়া মাত্র। আর এই মহা হিমশৈলকে যিনি আইনি লড়াইয়ে প্রকাশ্যে টেনে এনেছেন, তিনি হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবার লোকসভায় যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, অভিজিৎ দাস ববি একের পর এক থানায় দায়ের করেছেন এফআইআর। মহেশতলা, বিষ্ণুপুর, পারুলিয়া কোস্টাল, জীবনতলা থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত ববির করা প্রতিটি চার্জশিট এবং এফআইআর এর কেন্দ্রে একটাই জুরি। কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্পেশাল পিএ বলা চলে সুমিত রায়। 2022 সালে মহামারী কোভিডের ভয়াবহতার মাঝে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ধুমধাম করে চালু করা হলো ডক্টরস অন হুইল এবং সেবাশ্রয় কর্মসূচি। যেখানে করোনা পরীক্ষা হতো, সেবাশ্রয়ের যে সেবা কেন্দ্র সেখানে সেবা দেওয়া হতো, যদিও সেবার মাধ্যমে কতটা সেবা হয়েছে আর কতটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তা তো প্রত্যেকটা এপিসোডে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এবার এই সুমিত রায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, যেখানে রেকর্ড গড়া প্রচার করা হলেও পরবর্তীকালে এই কর্মসূচির আড়ালে বিশাল দুর্নীতি, অর্থাৎ এই ডক্টরস অন হুইল বা সেবাশ্রয়, তার আড়ালে বহু দুর্নীতি হয়েছে। বিস্ফোরক তথ্য সামনে আনেন বিজেপি নেতা অভিজিৎ দাস। বিষ্ণুপুর ও পারুলিয়া কোস্টাল থানায় তার দায়ের করা এফআইআর অনুযায়ী সরকারি কোভিড নির্দেশিকা ও হেলথ প্রোটোকল সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে এই শিবিরগুলো চালানো হয়েছিল। পাশাপাশি লাখো লাখো টাকার সরকারি ওষুধ ও অনুদানের তহবিল বেসরকারি অ্যাকাউন্টে উধাও করে দেওয়ার অভিযোগ ওঠে। এই কর্মসূচির পেছনে বিপুল অঙ্কের খরচের রহস্যময় উৎস নিয়েও প্রশ্ন তোলা হয়। এই লিখিত অভিযোগে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ সুমিত রায়ই নন, তৎকালীন ডিএম, এসপি, এসডিও সহ প্রশাসনিক শীর্ষ আধিকারিক এবং স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ও শামীম হোসেন সহ মোট 25 জনের নাম অভিযুক্ত হিসাবে যুক্ত করা হয়েছে, যা মহামারী চলাকালীন বিপুল ক্ষমতার অপব্যবহার ও তহবিল তছরূপের চিত্রকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এবার আসুন আজকের খবরের সবচেয়ে বড় চ্যাপ্টার, মহেশতলার জমি দুর্নীতি। 1000 কোটি টাকা, 1000 কোটি টাকার বেআইনি সম্পত্তি ও জমি কেলেঙ্কারি। মহেশতলার জিঞ্জিরা বাজারে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য পিসি চন্দ্র সংস্থাকে দেওয়া প্রায় 52 বিঘা সরকারি জমি নিয়ে 1000 কোটি টাকার মেগা কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। 2016 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং সুমিত রায়ের প্রশাসনিক মধ্যস্থতায় জমিটি বেআইনিভাবে
সৃজন গ্রুপ নামক আবাসন সংস্থার হাতে তুলে দেওয়া হয়। পরিবেশ আইন তোয়াক্কা না করে এলাকার 11টি প্রাকৃতিক পুকুর ভরাট করে আকাশ ছোঁয়া আবাসন প্রকল্প গড়ে তোলা হলো। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির এফআইআর অনুযায়ী সুমিত রায়ের প্রভাবে তৎকালীন আমলা ও আইএএস আধিকারিকদের ব্যবহার করে এই বিশাল আর্থিক অনিয়ম ও সরকারি জমি দখলের কাণ্ডটি ঘটানো হয়েছিল। দুর্নীতির এই যে রাজপ্রাসাদ তারা তৈরি করেছিলেন তার ইটগুলো কিন্তু একে একে এখন ধসে পড়তে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে শালবনীর জঙ্গলমহলে আদিবাসীদের জমি এবং সরকারি খাস জমি ভুয়ো কাগজপত্র বানিয়ে বিক্রি করার একের পর এক সাংঘাতিক চক্র এবার সামনে আসছে। জঙ্গলমহলের তৎকালীন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ। আর সুজয় হাজরাকে লকআপে পুরে জেরার মুখে পুলিশ জানতে পারল তাতে উড়ে গেল লালবাজার থেকে নবান্নের ঘুম। সুজয় হাজরা স্পষ্ট জানালেন, আমি তো স্রেফ মোহরা, আসল খেলোয়াড় তো বসে আছেন কালীঘাটে, মানে সুমিত রায়। এরপর পুলিশ যা করলো তা স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে বিরল। প্রথমেই ঘটে মধ্যরাতের লোকেশন ট্র্যাকিং। রাত 12:15 নাগাদ, প্রায় যা সময়টা জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুর পুলিশের যৌথ স্পেশাল টিম সুমিত রায়ের গোপন মোবাইল টাওয়ার সেটিকে ট্র্যাক শুরু করলো। ট্র্যাকিং এর পর লোকেশন ভেসে ওঠে কলকাতার অত্যন্ত হাই প্রোফাইল এলাকা কালীঘাট। এরপর রাত তখন 1:30, ভোর 5:30 পর্যন্ত, মানে রাত 1:30 থেকে ভোর 5:30 পর্যন্ত চলে এক অভূতপূর্ব উদ্ধার অভিযান। পুলিশের বিশাল কনভয় সোজা গিয়ে পৌঁছালো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে। দীর্ঘ 4 ঘন্টা ধরে চলে সারা জাগানো তল্লাশি এবং রেড অপারেশন। এখানেই শেষ নয়। ভোর 6টার সময় কালীঘাটে সুমিতকে না পেয়ে পুলিশ টিম হানা দেয় শ্রীরামপুরে সুমিত রায়ের শ্বশুর বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, ডিজিটাল ডিভাইস। পরবর্তীতে তদন্তে বারবার হাজিরা এড়ানোর কারণে আদালতের তরফ থেকে সুমিত রায়ের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা এবং রাজ্য পুলিশের তরফে জারি করা হয় লুকআউট সার্কুলার বা এলওসি। চিন্তা করতে পারছেন, যে রাজ্যে পুলিশ এতদিন সুমিত রায়ের সুরক্ষায় কনভয় দিত, সেই রাজ্য পুলিশই রাত 1:30টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছে। কেন? কারণ সুমিত রায় তখন পলাতক। প্রতারণা, জালিয়াতি, সরকারি জমি বেআইনি হস্তান্তর এবং কোটি কোটি টাকার তোলাবাজির মামলায় তিনি মোস্ট ওয়ান্টেড। পুলিশ পেছনে লুকআউট নোটিশ জারি, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। এমন পরিস্থিতিতে কি করলেন সুমিত রায়? তিনি ছুটলেন কোথায়? আইনজ্ঞদের শরণাপন্ন হলেন। কলকাতা হাইকোর্টে গেলেন। হাইকোর্টের 2টি পৃথক এজলাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাস, যেখানে শুনানি চলাকালীন সুমিত রায়কে খোঁজার নামে চালানো পুলিশি অভিযানের সমস্ত সিসিটিভি ফুটেজ সুরক্ষার স্বার্থে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে রাজ্য পুলিশকে গোটা ঘটনায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে এক বড় আইনি স্বস্তি দেওয়া হয়। আদালত সুমিত রায়কে আপাতত মৌখিক রক্ষা কবচ দেয়, যেখানে পুলিশকে নির্দেশ দেওয়া হয় যে এই মামলার শুনানি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সুমিতকে গ্রেফতার করা যাবে না। একই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন এখন থেকে প্রতিদিন এই মামলার নিরবিচ্ছিন্ন শুনানি পরিচালিত হবে। মৌখিক রক্ষা কবচ পেলেন বটে, কিন্তু সুমিত রায় কি মুক্ত? বিলকুল না। কলকাতা হাইকোর্টে স্পষ্ট নির্দেশ, শুনানি চলবে প্রতিদিন। আর অন্যদিকে সিআইডি ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ যৌথভাবে সুমিতের খোঁজে তল্লাশি চালিয়ে যাবে। এখন প্রশ্ন উঠছে যে সুমিত রায় এতদিন কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না বলে তিনি দাবি করতেন, এবার তিনি কেন প্রকাশ্যে এসে পুলিশের মুখোমুখি হচ্ছেন না? সুমিত রায়, তার বিরুদ্ধে তো একের পর এক অভিযোগ। তাকে পুলিশ যখন তলব করছে, পুলিশি তলব তিনি এড়িয়ে যাচ্ছেন, রক্ষা কবচ চাইতে আদালতের দ্বারস্থ হতে পারছেন, কিন্তু পুলিশের সামনে তিনি যেতে পারছেন না।
এখন প্রশ্ন উঠছে, যে সুমিত রায় এতদিন কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করতেন, তিনি কেন প্রকাশ্যে এসে পুলিশের মুখোমুখি হচ্ছেন না? কেন তিনি গা ঢাকা দিয়ে আছেন? কিসের এত ভয়? তিনি মুখ খুললে কি এমন কিছু নাম সামনে চলে আসবে যা আলিপুরের প্রাসাদ থেকে কালীঘাটের সিংহাসন সবকিছুকে কাঁপিয়ে দেবে? আসুন পুরো ব্যাপারটা একটু সংক্ষেপে বুঝে নেওয়া যাক। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি যে অভিযোগের পাহাড় তৈরি করেছেন তা স্রেফ একটা বা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত ক্রাইম সিন্ডিকেটের মতো। কি কি সেগুলো? একে একে আসি। প্রথমেই নির্বাচনী মামলা। ডায়মন্ড হারবার লোকসভায় 2024 সালের ভোটে অনিয়মে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। তারপরে আমফানে ত্রাণ দুর্নীতি। দেখুন, এই আমফানে ত্রাণ দুর্নীতির কথা বলতে গিয়ে মনে পড়ছে, গতকালই একটি ক্যাগ রিপোর্ট সামনে এসেছে। তৎকালীন সরকার কিভাবে এই আমফানে ত্রাণে দুর্নীতি করেছে তার সমস্ত তথ্য একে একে সামনে এলো। তখন আমরা যখন এই আমফানে ত্রাণে দুর্নীতি হয়েছে তথ্য তুলে ধরেছিলাম, আমাদেরকে তৎকালীন সরকারের শাস্তির খাড়ার মুখে পড়তে হয়েছিল। কি, আমাদের 4 দিনের জন্য সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ দেখতে পাচ্ছেন দলটারই আর কোনো অস্তিত্বর জায়গায় নেই, একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, আমরা খবর করে যাচ্ছি আর সেই দুর্নীতির খবর আপনাদের সামনে পরিবেশন করছি। এবার আসি আমফান দুর্নীতির বিষয়। 2020 সালে আমফানের সময় 250 কোটি টাকা ত্রাণ তছরূপের অভিযোগ। পরবর্তীতে বেআইনি মাটি খনন, 163 বিঘা কৃষি জমি কেটে 300 কোটি টাকার মাটি পাচারের অভিযোগ। পরবর্তীতে প্রাণঘাতী হামলা 2018 সালের কপাটহাটে, সেখানে এই অভিজিৎ দাস ওরফে ববি, তার উপরে হামলা। সেই হামলার ঘটনার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নির্দেশের অভিযোগ তোলা হয়েছে। মহেশতলা এবং শালবনির জমি কেলেঙ্কারি, 1,500 কোটি টাকারও বেশি, মাফ করবেন 1500 কোটি টাকারও বেশি সেখানে যে সরকারি জমি এবং জলাশয় দখল করা হয়েছে এমন অভিযোগ সামনে আসছে। এই প্রতিটি দুর্নীতির কমন ফ্যাক্টর একজন, কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশক আর সুমিত রায় কারিগর। এই বিশাল দুর্নীতির চক্রব্যূহে মাস্টারমাইন্ড এবং এক্সিকিউটর দুজনই চিহ্নিত। নির্দেশক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই আদেশের রূপায়ণকারী সুমিত রায়। ক্ষমতার এই মহাদম্ভে আজ ফাটল নয়, একেবারে ধস নেমেছে। যে সুমিত রায়ের এক অঙ্গুলি হেলনে কোটি কোটি টাকার ফাইল ক্লিয়ার হতো, আমলারা কাঁপতেন, আজ তিনি আদালতের কাছে আক্ষরিক অর্থেই প্রাণ ভিক্ষা চাইছেন মৌখিক রক্ষা কবচের জন্য। যে পুলিশের পাহারায় সুমিতের লাল বাতির গাড়ি ছুটত, সেই রাজ্য পুলিশই গভীর রাতে দরজায় কড়া নাড়ছে হাত কড়া নিয়ে। কিন্তু আজ বিগ স্টোরি থেকে বাংলার কোটি কোটি মানুষের হয়ে প্রশ্নটা আমাদের অত্যন্ত সোজা এবং পরিষ্কার। সুমিত রায় কি কেবল মূল ক্ষমতা চক্রকে বাঁচানোর এক ঢাল? যে ছায়াসঙ্গী শৈশব থেকে আজ পর্যন্ত ক্ষমতার প্রতিটি অলিন্দে ছায়ার মতো মিশেছিলেন, এখন তিনি যদি মুখ খোলেন তবে কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে গোটা এই রাজনৈতিক দলটা? দেখুন, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বলা চলে। মানে পড়বে কেন এই প্রশ্নটা তুলছি আমরা, পড়েছে তো ইতিমধ্যেই। একে একে সাংসদ, বিধায়ক তারা ছেড়ে গিয়েছেন। এই মুহূর্তে বিদ্রোহী হয়েছে একাধিক সাংসদ, প্রায় সেই সংখ্যাটা 60 ছাড়িয়ে গিয়েছে। 20 জন সাংসদ তারা এনসিপিআইতে যোগ দিয়ে দিয়েছেন। এই ঋত শিবির এবং অন্যদিকে সাংসদদের শিবির, তারা একের পর এক ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কার বিরুদ্ধে? প্রত্যেকেরই অভিযোগ কার বিরুদ্ধে দেখেছেন আপনারা? এতদিন তো লক্ষ্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তারা বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় চোখ দিয়ে শুনতেন, কান দিয়ে দেখতেন। আর দলটার লুটে পুটে খেয়েছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার সহযোগী, সহপাঠী থেকে একেবারে দুর্নীতির সহযোগী এই সুমিত রায়। শালবনির জঙ্গলমহল থেকে কালীঘাটের অন্দরমহল, কোথায় গিয়ে থামবে এই দুর্নীতির বিষাক্ত শিকড়? তদন্তের চাকা ঘুরতে শুরু করেছে। ইতিহাস সাক্ষী,
ক্ষমতার অহংকার যত বড় হয় পতন ততটাই ভয়াবহ এবং ধূলিসাৎকারী হয়। সুমিত্রা আত্মগোপন করতে পারেন, কিন্তু ইতিহাস আর আইন কাউকে ক্ষমা করবে না। কেন? আগে তৎকালীন সরকারের আমলে তখন আমরা দেখেছি যে এই রাজ্যে শাসকের আইন চলতো, এখন আইনের শাসন শুরু হয়েছে। তাই আইন যে আর ছেড়ে কথা বলবে না, শাসন যে হবে, কড়া ব্যবস্থা হবে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, সুমিত রায়দের বিরুদ্ধে বলুন, যদি দরকার পড়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধেও বলুন, অবশ্যই সেই ব্যবস্থা নেবে। এই বার্তা কিন্তু এই বর্তমান সরকার স্পষ্ট করে রেখেছে। আজ দ্য বিগ স্টোরি এখানেই শেষ করছি। আপনাদের নজর থাকুক CNN। শুভরাত্রি।